আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনশাইব রহমান পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চ্যাপ্টারে। টেস্ট পেপার সলভিং এর আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে কোষ বিভাজন। এই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, যেই চ্যাপ্টারগুলো ডেফিনেটলি আমাদের এইচএসসিতে আনসার করে আসা উচিত। কেননা আমরা জানি যে আমরা যারা এইচএসসি 25 স্টুডেন্ট আছি, আমাদের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো থেকে অলমোস্ট প্রতিটা থেকে একটা করে প্রশ্ন হবেই। কেননা আমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টারই রয়েছে 12টার চেয়ে কম। এখন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা অ্যাভারেজে একটা করে কোয়েশ্চেন পাবো, যেহেতু আমাদের 7টা চ্যাপ্টার আছে আমাদের শর্ট সিলেবাসে। তাহলে ডেফিনেটলি চ্যাপ্টার 2 এমন একটা চ্যাপ্টার যেই চ্যাপ্টার থেকে আমরা একটা সিকিউ কিন্তু পাবোই। আচ্ছা, এবং আমি যদি এই চ্যাপ্টারের কথা পার্টিকুলারলি বলি, এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি সিকিউ করার মতো টপিক, অর্থাৎ গ এবং ঘ নাম্বারে আসার মতো টপিক তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের চাইতে কম। তাই এই চ্যাপ্টারটাকে যদি আমি সিকিউর জন্য টার্গেট করি, তাহলে ভাই আমার লাভ হচ্ছে কি, যে আমি পরীক্ষার আগের রাতে বা এখনও যদি প্রিপারেশন নিতে চাই, আমরা দেখব যে খুব কম টপিক পরেই আমরা রিভিশন কমপ্লিট করতেছি। তো এখন তো আমরা রিভিশন দিবই, আরেকটা যে জিনিসটা কাজ করে যে পরীক্ষার আগের দিনে বা রাতে যেই প্রিপারেশনটা নেওয়া হয়, সেটাই কিন্তু হচ্ছে যে আমাদের হচ্ছে যে খুব ভালো একটা মোটিভেশন দাঁড় করায় দেয় বা কনফিডেন্স দাঁড় করায় দেয় পরের দিনে ভালো করার জন্য। সেক্ষেত্রে এটা আগের দিনে রিভিশন দেওয়ার জন্য হাইস্ট হয়তো 1 ঘন্টা সময় লাগবে। তাই এই চ্যাপ্টারটা এরকম একটা চ্যাপ্টার, প্রথমত পড়াশোনা এই চ্যাপ্টারের অনেক বেশি ইজি, দ্বিতীয়ত পরীক্ষার আগে আগে রিভিশন দেওয়াটা ইজি, তৃতীয়ত ইজিলি মার্ক ক্যারি করা যায়। তাই এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন ডেফিনেটলি আমরা আনসার করব। এই তিনটা কারণেই আমরা কোনো একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন কিন্তু আনসার করতে যাব। যে আমি আগে দেখব যে চ্যাপ্টারটা ইজি কিনা, চ্যাপ্টারটা থেকে আমি 10 on 10 ক্যারি করতে পারতেছি না, অর্থাৎ বেশি মার্কস পাচ্ছি কিনা। তৃতীয়ত যে চ্যাপ্টারটা ইজিলি রিভিশন দেওয়া যায় কিনা, অর্থাৎ চ্যাপ্টারটা কি আমার কাছে নিজের কাছে কম সময়ে পড়া পসিবল হচ্ছে কিনা। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে ওই চ্যাপ্টার থেকে কিন্তু আমরা ডেফিনেটলি আনসার করব। এবং এই চ্যাপ্টারটা কিন্তু ডেফিনেটলি এই তিনটা প্রশ্নের উত্তর হ্যাঁ দেয়। তাহলে আমরা ঠিক কোন কোন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়বো ভাইয়া, গ এবং ঘ এর জন্য প্রিপারেশন কিভাবে নেব ভাইয়া, তাহলে চলো ওটাই আমরা আলোচনা করি। ফার্স্টে আমরা আজকের ক্লাসে আলোচনা করব হচ্ছে যে ঠিক কোন কোন প্রশ্ন আমাদেরকে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের জন্য পড়তে হবে। তাহলে এই চ্যাপ্টারে আমি যদি ভাইয়া একদম শর্ট একটা সাজেশন দিতে চাই তোমাদেরকে, সেটা কি হবে? সেটা হবে ফার্স্টলি মাইটোসিস এর বৈশিষ্ট্য। মাইটোসিস এর বৈশিষ্ট্য, এরপরেই হচ্ছে ভাইয়া মাইটোসিস এর পর্যায়সমূহ। মাইটোসিস এর পর্যায় সমূহ। আর কি পড়তে যাচ্ছি আমরা এই চ্যাপ্টারে? পড়তে যাচ্ছি মাইটোসিস এর গুরুত্ব। এই চ্যাপ্টারে ঠিক আর কি কি পড়তে হবে আমাদেরকে ভাইয়া? ইন্টারফেস দশা, তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং নর্মালি আমরা ওটা খ নম্বরের জন্য দেখি। এরপরে মিওসিসের পর্যায়সমূহ, এবং সবশেষে মিওসিসের গুরুত্ব। এবং লাস্ট একটা
লাস্ট একটা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের গুরুত্ব। তাহলে এই কয়েকটা প্রশ্ন আমরা পড়ব এই চ্যাপ্টারের জন্য। তাহলে এই চ্যাপ্টারের জন্য এই চ্যাপ্টারের জন্য অ্যাকচুয়ালি গ আর ঘ এর জন্য আমরা যে টপিকগুলো পড়তে যাচ্ছি হচ্ছে মাইটোসিসের বৈশিষ্ট্য তুলনামূলক কম গুরুত্বপূর্ণ, মাইটোসিসের পর্যায়সমূহ খুবই গুরুত্বপূর্ণ, মাইটোসিসের গুরুত্ব আরও বেশি গুরুত্বপূর্ণ, ইন্টারফেস দশা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। আমি যদি গুরুত্ব অনুযায়ী ভাগ করতে চাই যে ভাইয়া আমি যদি আরেকটু কম পড়তে চাই বা আরেকটু হচ্ছে শর্ট করে আনতে চাই ক্রসিং ওভারের জন্য, এটা ক্রসিং ওভারের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, মিওসিসের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ, মিওসিস পর্যায় খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারফেস দশা ততটাও না, মাইটোসিসের গুরুত্ব তুলনামূলক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মাইটোসিসের গুরুত্বটা কিভাবে আসে জানো? অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফলে। এই মাইটোসিসের গুরুত্ব একটা অ্যাকচুয়ালি অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল হিসেবে আসে। ওকে, আচ্ছা, তাহলে মাইটোসিসের গুরুত্বটা এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা আবার আমরা কিন্তু শুধু গ আর ঘ না, খ নাম্বারে আসতেও দেখছি মাইটোসিসের পর্যায়সমূহ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের প্রশ্ন। তাহলে আমাকে যদি একটু কম করে পড়তে ইচ্ছা করে আমি মাইটোসিসের পর্যায়গুলো পড়বো, মাইটোসিসের গুরুত্ব পড়বো, মিওসিসের পর্যায়ে পড়বো, মিওসিসের গুরুত্ব পড়বো এবং ক্রসিং ওভারের গুরুত্ব পড়বো। মূলত এই 5টা প্রশ্ন থেকে নর্মালি আমরা প্রশ্নগুলো বারবারই আসতে দেখি। তাহলে আমরা বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই কয়েকটা প্রশ্ন কিন্তু বারবার পাচ্ছি, অর্থাৎ এগুলো থেকেই বারবার তারা প্রশ্ন করতেছে। তাহলে এই চ্যাপ্টারের ভাই সমস্যাটা কোথায়? আমরা তো এই কয়েকটা জিনিস পড়ে ফেলতে পারি। অ্যাকচুয়ালি নর্মালি পোলাপান যে সমস্যাটাতে পড়ে সেটা হচ্ছে স্টেম রিড করতে পারে না, অর্থাৎ উদ্দীপকে কি বোঝাইতে চাইছে সেটা বুঝতে পারে না। স্পেশালি প্রবলেমটা হয় এই দুইটা জায়গায়। একটা হচ্ছে মিওসিসের পর্যায়সমূহ, এই জায়গাটাতে বুঝতে তাদের ভুল হয় প্রশ্নটা কি বোঝাইতে চাচ্ছে। আরেকটা হচ্ছে মাইটোসিসের পর্যায়সমূহ, এইখানে বুঝতে সমস্যা হয় কি বোঝাচ্ছে। কেননা আমরা জানি যে মাইটোসিসের পর্যায় হচ্ছে অনেক কয়েকটাই। তো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, 5টা পর্যায়। 5টা পর্যায়ের মধ্যে ঠিক কোন পর্যায়টা চাচ্ছে সেটা আমাদের বুঝতে অসুবিধা হয়। আমরা হয়তো প্রত্যেকটা পর্যায় নিয়েই আমরা ডিটেলস জানি, প্রত্যেকটা পর্যায় নিয়েই কিন্তু আমরা সবাই কিছু না কিছু কিন্তু লিখতে পারবোই। আমরা হয়তো ফিগারটাও ড্র করতে পারবো যদি আমরা একবার বুঝে যাই। হয়তো আমরা এইভাবে যদি বলে দেওয়া হয় যে টেলোফেজ দশায় কি কি হয় বাবা বলো তো, তোমরা কিন্তু অনেকেই আনসার করতে পারবা। কিন্তু প্রবলেমটা হবে তখনই যখন আমরা টেলোফেজ দশার ফিগারটা উদ্দীপকে দিয়ে রাখবো এবং তার নিচে লিখে দিব ফিগার এ, এবং গ নাম্বারে প্রশ্নে বলবো যে ফিগার এ ব্যাখ্যা করো। এখন ফিগার এ যে টেলোফেজ দশার, এটা যদি তুমি না জানো তাহলে তো তোমার টেলোফেজ দশা নিয়ে যাই জানো না কেন তুমি লিখে দিয়ে আসতে পারবে না। তুমি তো জানোই না বা বুঝতেই পারতেছো না যে তোমার কাছে টেলোফেজ নিয়ে জানতে চাচ্ছে। তাহলে আমি এটা কিভাবে বুঝবো ভাইয়া? আমার কাছে অ্যাকচুয়ালি মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে ওই ছবিগুলো। আমার কাছে বইয়ে দেয়া ছবিগুলো, সেটা প্রোফেজ হোক, প্রোমেটাফেজ হোক, মেটাফেজ হোক, অ্যানাফেজ হোক, টেলোফেজ হোক, সেটা ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াগাইনেসিস হোক, এই 5-5-10টা ছবির প্রত্যেকটাই আমাকে মাথার মধ্যে সেট আপ করে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে, যেন আমি যে কোনো মুহূর্তে যে কোনো একটা ছবি দেখে বলে দিতে পারি যে এটা কোন পর্যায়ের কথা বলতেছে। কেননা উদ্দীপকগুলোতে ওরা 90% অফ দ্য টাইম কী করে জানো? ওরা 90% অফ দ্য টাইম এই চ্যাপ্টারের উদ্দীপকে আমরা দেখি যে ছবি দিয়ে রাখে। কোনো একটা ছবি দিয়ে রাখলো, ধরো কোনো একটা সেলের এইভাবে এরকম একটা সেল আর্ট করলো, সেল আর্ট করে ওরা বাঁকা দুইটা হচ্ছে তোমার বক্ররেখা দিয়ে দিল। এইভাবে করে একটা জোড়ার সৃষ্টি করাই দিল, অর্থাৎ কি বাইভ্যালেন্ট সৃষ্টি করাই দিল। এই জোড়াটা দেখে আমি হয়তো বলে দিলাম ইজিলি যে এটা হচ্ছে বাইভ্যালেন্টের ছবি দিছে। তাহলে বাইভ্যালেন্ট কোথায় তৈরি হচ্ছিল ভাইয়া?
জাইগোটিনে, তাই না? তাহলে এই ফিগারটা হচ্ছে জাইগোটিনে। ওরা কখনো এটা বলে দেবে না, এটা যে বাইভ্যালেন্ট সেটাও বলে দেবে না। ওরা কি করবে? ওরা এই বাইভ্যালেন্ট জিনিসটাই রাখবে না, ওরা এখানে ফিগার দিয়ে রাখবে এ, এবং ওরা গ নম্বর প্রশ্নে বলবে, এ চিত্রটি ব্যাখ্যা করো, এই চিত্রটি ব্যাখ্যা করো। তাহলে ওরা তোমার কাছে এ চিত্রটা, দ্যাট মিন্স বাইভ্যালেন্ট যেই, সরি, জাইগোটিন ব্যাখ্যা করো। আচ্ছা, তো ওরা তোমার কাছে অ্যাকচুয়ালি জাইগোটিন নিয়ে জানতে চাচ্ছে। তো ফিগার এ যে জাইগোটিনের, এটা যদি আমি না জানি, আমি কি কখনো এই চিত্রটা ব্যাখ্যা করতে পারবো? তাহলে আমি এটা ডেফিনেটলি যদি মানে মানে আমাকে জানতেই হচ্ছে যে জাইগোটিনের ফিগার কোনটা। যদি আমি না জানি, তাহলে আমি হয়তো জাইগোটিন নিয়ে অনেক তথ্যই জানি, আমি লিখে আসতে পারবো না, কেননা আমি তো বুঝতেই পারতেছি না যে আমার কাছে জাইগোটিন নিয়ে জানতে চাচ্ছে। তাহলে এই প্রশ্নগুলো, স্পেশালি এই চ্যাপ্টারের প্রশ্নগুলো আনসার করার জন্য আমাকে বইয়ে দেওয়া ফিগারগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। বইয়ে দেওয়া ফিগারগুলো প্রত্যেকটা যেন আমি আমার মাথার মধ্যে সেট আপ করে নিয়ে পরীক্ষার হলে বসি, যেন যে কোনো ছবি দেখা মাত্রই আমি বলে দিতে পারি যে এটা কোন ধাপের। আর যদি কোন ধাপের না বলতে পারি, তাহলে তো আমি উদ্দীপকে কী বোঝাচ্ছে সেটাই বুঝতে পারবো না। তাহলে কোন কোন ধাপের ছবি আমি ভাইয়া মাথার মধ্যে সেট আপ করবো বা নিজে ফিগার এঁকে প্র্যাকটিস করার চেষ্টা করবো। কেননা ভাইয়া আমাকে তো গ নাম্বারে আবার ওই ফিগারটা ড্র করতে হবে, ঘ নাম্বারে আবার ওই ফিগারটা ড্র করতে হবে। তাহলে আমি ভাইয়া গ আর ঘয়ের জন্য প্রিপারেশন নেবো বা উদ্দীপকের জন্য প্রিপারেশন নেবো কীভাবে? আমি 5-5-10টা ছবি মেমোরাইজ করবো। আর এগুলো কোনগুলো ভাইয়া? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। এই যে 5টা ধাপ ছিল প্রোফেজ 1-এর, মিওসিস 1-এর প্রোফেজ 1। আমরা জানি না যে মিওসিস যে তোমার হচ্ছে কি প্রসেসটা আছে, মিওসিস 2টা ভাগে ভাগ করা। মিওসিস ছিল মিওসিস 1 আর মিওসিস 2, এই দুটো ভাগে ভাগ করছিলাম। এর মধ্যে মিওসিস 1-এর মধ্যে আবার ভাগ করছিলাম আমরা ফার্দার মোর প্রোফেজ 1, সরি হ্যাঁ, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এই 4টা ভাগে ভাগ করছি, তাই না? এর মধ্যে এই যে প্রোফেজ 1, এটাকে তারপরে আবার ফার্দার মোর ডিভাইড করছি ল্যাপ্টোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ল্যাপ্টোটিন জাইগোটিন সিকোয়েন্সে লিখে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং লাস্টেরটা কী ছিল? ডায়াকাইনেসিস। এই 5টা ধাপে আমরা ভাগ করছিলাম। কাকে ভাইয়া? মিওসিস 1-এর প্রোফেজ 1-কে আমরা এই 5টা ভাগে ভাগ করছিলাম। আমাদেরকে অ্যাকচুয়ালি এই 5টা ভাগেরই ছবি মনে রাখতে হবে। এই যে ল্যাপ্টোটিনের, জাইগোটিনের, প্যাকাইটিনের, ডিপ্লোটিনের, ডায়াকাইনেসিসের, এই 5টা ছবি মনে রাখতে হবে যদি আমরা আনসারটা করতে চাই। কেননা গ নাম্বার যদি আমরা দেখি মাইটোসিস থেকে এসছে, ঘ নাম্বারটা মোস্ট অফ দ্য টাইম মিওসিস থেকে আসে। এখন মাইটোসিস থেকেই আসুক বা মিওসিস থেকেই আসুক, আমাদেরকে দুইটারই ছবি মনে রাখতে হবে। তাহলে এগুলো ছিল ভাইয়া মিওসিসের জন্য। আর মাইটোসিসের জন্য কি ভাইয়া? মাইটোসিসের জন্য ওই যে প্রথাগত 5টা, যেগুলো আমরা সেই ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। কী কী ছিল ভাইয়া? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওই দিকের 5টা আর এই দিকের 5টা, টোটাল এই 10টা ছবি আমাকে একে একে ফিগার ড্র করা প্র্যাকটিস করতে হবে এবং বইয়ে যেভাবে আছে সেভাবে মাথার মধ্যে সেট আপ করে নিয়ে পরীক্ষার হলে বসতে হবে, যেন আমি যে কোনোটা দেখে বলে দিতে পারি এটা কোন ধাপের। তাহলে নিশ্চয়ই আমরা এখন পারবো। নিশ্চয়ই এখন আমাদের আইডিয়া চলে আসছে যে উদ্দীপক কীভাবে সাজায়। উদ্দীপকে এভাবে ছবি দিয়ে রাখে, ছবি দিয়ে রাখে অ্যাকচুয়ালি 2টা ছবি থাকে, দুইটাই বই থেকেই তুলে নেওয়া। 2টা ছবির নিচে ফিগার এ, ফিগার বি এভাবে দিয়ে দেওয়া থাকে। গ নাম্বার আর ঘ নাম্বারে ওই ফিগার এ আর ফিগার বি থেকে যথাক্রমে প্রশ্ন হয়। তো এর মধ্যে গ নাম্বারে বলতে পারে, গ নাম্বারে হয়তো মাইটোসিসের কোনো একটা ধাপ দিয়ে রাখছে, ধরো মেটাফেজের ছবি দিয়ে রাখছে গ নাম্বারে। গ নাম্বারের জন্য ফিগার এ হচ্ছে মেটাফেজের ছবি। গ নাম্বারের যে প্রশ্নটা সেটা করতে পারে যে এই যে এ ধাপটা সেটা ব্যাখ্যা করো। আর ঘ নম্বরে হয়তো মিওসিসের কোনো একটা ধাপের ছবি দিয়ে দিতে পারে এবং দিয়ে বলতে পারে যে এই ধাপটার, এই প্রক্রিয়াটার গুরুত্ব বর্ণনা করো, তখন মিওসিসের গুরুত্ব বর্ণনা করতে হবে। আর মোস্ট অফ দ্য টাইম ওখানে প্যাকাইটিনেরটা যদি দেওয়া থাকে তাহলে আমাকে ক্রসিং ওভারের গুরুত্বটা লিখতে হবে। কেননা প্যাকাইটিনে ভাইয়া, প্যাকাইটিন উপদশায় কি হয়? আমরা জানি যে প্যাকাইটিন উপদশায় হচ্ছে তোমার কি ক্রসিং ওভারটা সম্পন্ন হয়, সেক্ষেত্রে ক্রসিং ওভারের গুরুত্ব আসতে পারে। এভাবে তাহলে আমাদের সিকিউগুলো হচ্ছে, এবং আমরা সিকিউগুলো যখন সলভ করা শুরু করব, আজকে আমার ক্লাসটার উদ্দেশ্যই হচ্ছে স্টেম রিড করে কিভাবে তোমরা আনসার করবা এবং কিভাবে আমরা প্রিপারেশন নেব সেটা বলে দেওয়া। এখন আমরা এই চ্যাপ্টারের শুরুতেই যেই সাজেশনগুলো দিয়েছি, অ্যাকচুয়ালি তুমি সব প্রশ্ন এর মধ্য থেকেই পাবা। তোমার কাজ হচ্ছে স্টেম রিড করে এই প্রশ্নগুলোর আনসার করা। তুমি কিন্তু এখন বুঝেই ফেলেছো যে আমাকে এখানে মিওসিসের জন্য 5টা ধাপ পড়তে হচ্ছে,
আমাকে এখানে মিওসিসের জন্য 5টা ধাপ পড়তে হচ্ছে, মাইটোসিসের জন্য 5টা ধাপ পড়তে হচ্ছে। আমাকে মাইটোসিসের গুরুত্ব পড়তে হচ্ছে, মিওসিসের গুরুত্ব পড়তে হচ্ছে এবং সবশেষে ক্রসিং ওভারের গুরুত্ব পড়তে হচ্ছে। অ্যাকচুয়ালি এই 1 2 3 4 5 এই 5টা প্রশ্নই আমাকে দিন শেষে পড়তে হচ্ছে এই চ্যাপ্টারের সৃজনশীল আনসার করার জন্য। এবং হ্যাঁ, এখন হয়তো বলতে পারো যে ভাইয়া এই যে মিওসিসের পর্যায়সমূহ এখানেই তো 5টা প্রশ্ন আছে, আবার মাইটোসিসের পর্যায়সমূহ এখানেই তো 5টা প্রশ্ন আছে, অনেক তো পড়া তাহলে। অ্যাকচুয়ালি ভাইয়া পড়া মোটেও বেশি না। কেননা কেননা এই চ্যাপ্টারে এই যে টপিক, এই যে প্যারাগুলো, মিওসিস সরি প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, প্রত্যেকদিন মাত্র একটা করে প্যারা আছে, তাহলে পড়ার পরিমাণ কিন্তু মোটেও বেশি না। জাস্ট একটা করে প্যারা আমার ভালো করে পড়তে লাগবে আর একটা করে ফিগার আনসার করা লাগবে। তাহলে এই চ্যাপ্টারের আমরা সিকিউগুলো আনসার করবো কীভাবে? আনসারের ভ্যারাইটিটা যদি আমি তোমাকে বলতে চাই, তাহলে দেখো যে কোনো একটা প্রশ্ন থাকবে, প্রশ্নটাতে উদ্দীপকে আমি তোমাকে তো বললাম গ নাম্বারে কি বলবে, গ নাম্বারে বলবে যে এ চিত্রটি ব্যাখ্যা করো। আর ঘ নাম্বারে কি বলবে, ঘ নাম্বারে বলবে বি চিত্রের ঘটনাটির গুরুত্ব বিশ্লেষণ করো। গুরুত্ব বিশ্লেষণ করো। এইভাবেই আমাদের কাছে জানতে চাইবে। আর এই যে আমরা এই দুইটা প্রশ্ন দেখলাম গ আর ঘ, এখন এগুলোর জন্য স্টেমটা কিভাবে, মানে উদ্দীপকটা কিভাবে সাজাবে চলো দেখে নেই। উদ্দীপক সাজাবে এইভাবে যে দুইটা ছবি দিবে, এটা একটা ছবি হয়তো হবে, আর এটা এরকম আরেকটা ছবি দিয়ে দিবে। এখানে ওরা বলে দিবে যে এটা হচ্ছে ফিগার এ, এই ছবি, এটা বলে দিবে এটা বি। এতে হয়তো ওরা বলতে পারে যে এতে যে কোনো একটা কোষ বিভাজনের ছবি দিয়ে দিতে পারে, ধরো যে এই চিত্রটি ব্যাখ্যা করো, তো কোনটা দিই, মেটাফিজিক্স দিয়ে দিলাম ধরো। এভাবে করে মেটাফিজিক্সের ছবি দিয়ে দেওয়া আছে। এই আচ্ছা, আমি একটা ভুল করছি, মেটাফিজিক্সে তো সব বিষুব অঞ্চলে থাকে। হ্যাঁ, তো বিষুব অঞ্চলে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সবগুলো আছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে এই চিত্র হচ্ছে মেটাফেজ, আর তাহলে ওরা মেটাফেজ যে পর্যায়টা সেটারই ব্যাখ্যা চাচ্ছে। ঘ নম্বরে বলছে যে বি চিত্রটির ঘটনাটার গুরুত্ব বিশ্লেষণ করো। তো এখানে হয়তো একটা গুরুত্ব দিয়ে রাখছে প্যাকাইটিন, প্যাকাইটিন এর ছবিটা দিয়ে রাখছে, আমরা প্যাকাইটিনের ছবিটা দেখে হচ্ছে তাহলে আইডেন্টিফাই করে প্যাকাইটিনে যে হয় ক্রসিং ওভার সেটার গুরুত্বটা লিখে দিয়ে আসবো। তাহলে এই চ্যাপ্টারে যে কীভাবে প্রশ্নগুলো থাকতেছে এবং কীভাবে সেগুলো আমরা আইডেন্টিফাই করে অ্যান্সার করতেছি, ডেফিনেটলি একটা আইডিয়া পাচ্ছি। প্রশ্ন বোঝা তো শুরু করে ফেলছি, তাহলে আনসারটা কি করব? এই যে ব্যাখ্যারগুলো যেগুলো যেগুলো বলবে যে কোনো একটা ধাপ ব্যাখ্যা করো, ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করবো ভাইয়া? ব্যাখ্যার ক্ষেত্রে আমরা আনসার করবো এই যে এভাবে, হয়তো না এই যে আমার হচ্ছে খাতা, এই খাতায় হয়তো আমার মার্জিন টানতে হবে এই যে এভাবে, এখন আমি খ নং প্রশ্নের উত্তর, আচ্ছা ঘ না, আমি ধরো গ নাম্বার প্রশ্নের উত্তর ব্যাখ্যাটা দিতে যাচ্ছি। আমি আমার ফার্স্ট লাইনটি হবে যে উদ্দীপকের, আমার ফার্স্ট লাইনটাই হবে যে উদ্দীপকের চিত্রটি হচ্ছে অমুক ধাপের, ধরো মাইটোসিস না মেটাফেজ, মেটাফেজ ধাপের, এই কথাটা আমার ফার্স্ট লাইন হবে। তারপরেই যে মেটাফেজ ধাপটি নিচে ব্যাখ্যা করা হলো, ওকে ব্যাখ্যা করা হলো, তারপরেই আমার কি থাকবে, তারপরে আমার মেটাফেজের ছবিটা থাকবে, ফিগার
মেটাফেজ ছবি, এবং তারপরে আমি মেটাফেজ ধাপে কী কী হয় সেটা পয়েন্ট আকারে লিখব। আমি বলবো যে সবাই বিষুব অঞ্চলে চলে আসে, সব থেকে বেশি খাটো এবং মোটা হওয়া শুরু করে, তারপরে দুই প্রান্তে যাওয়া শুরু করবে, এনাফে এই প্রান্তের একদম শেষে, এই পর্যায়ের একদম শেষে, এভাবে করে পয়েন্ট করে লিখবো। তাহলে কীভাবে আনসার করতে হবে আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি। তাহলে এই চ্যাপ্টারের প্রশ্ন আমরা কীভাবে আনসার করব? আমরা ভাইয়া কোনো একটা হচ্ছে ফিগার আগে আইডেন্টিফাই করব, ব্যাখ্যা করো যখন বলবো যে নিচে ব্যাখ্যা করা হলো, তারপরে আমি ফিগারটা আরেকবার দিয়ে দিব, ফিগারটা দিয়ে নিচে লিখে দিব যে হচ্ছে ফিগার মেটাফেস বা ফিগার প্রোফেস যেটাই হোক না কেন। তারপরে আমি বলবো যে হচ্ছে এই প্রক্রিয়ায় নিম্নোক্ত পরিবর্তনগুলি সাধিত হয়। তারপরে আমি পয়েন্ট করে সুন্দর করে এগুলো লিখবো। এখন তোমরা দেখবা যে বইয়ে কিন্তু পয়েন্ট করে দেয়া নাই, কিন্তু তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই পয়েন্ট করে লিখবা, কেননা এভাবে লিখলে আমরা সিকিউটা আরও বেশি আকর্ষণীয় করতে পারবো স্যারের কাছে। স্যার আমাদের আনসারটা দেখে তাহলে আরও বেশি মার্কস দিতে চাইবে। তাহলে আমরা আইডিয়া পেয়ে গেলাম যে ঠিক কীভাবে আমরা এগুলো আনসার করব। এরপরে যদি ধরো যে গুরুত্বের প্রশ্ন আসে, গুরুত্বের প্রশ্নের ক্ষেত্রে পেজ তো সেম থাকবে, সেক্ষেত্রে এই অবস্থা কেন, সেক্ষেত্রে পেজ তো সেম থাকবে, আনসার ডেফিনেটলি আলাদা রকম হয়ে যাবে। তো ঘ নাম্বারের জন্য আমরা কীভাবে আনসার করবো ভাইয়া? ঘ নাম্বারটাতে নর্মালি গুরুত্ব আসে, তো উপরোক্ত ধাপটি হলো অমুক ধাপের, তাহলে ওই ধাপটার গুরুত্ব অত্যন্ত, এবং নিচে তা ব্যাখ্যা করা হলো। তারপরে আমরা গুরুত্বগুলো এক এক করে দেবো, একটা দুইটা তিনটা করে আমরা সব গুরুত্বগুলো লিখব। যেমন আমি যদি ভাইয়া মিওসিসের গুরুত্ব বলি, যে জীবের ধারাবাহিকতা রক্ষা করবে, দেন হচ্ছে তোমার ক্রোমোসোম নাম্বারকে হচ্ছে বাড়তে বা কমতে দিবে না, দেন ধরো যে হচ্ছে যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আনতে দিবে, অর্থাৎ কি বৈচিত্র্যতা আনে দিবে। তো এই ধরনের বিষয়গুলো এক এক করে পয়েন্ট করে লিখবো। মূলত ঘ নাম্বারের পয়েন্টের পরিমাণ একটু বেশি হইতে হবে, কারণ ঘ নাম্বারে ওরা জাস্ট ওই গুরুত্বটাই জানতে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের বইয়ে অনেক সুন্দর করে পয়েন্ট করেই দেওয়া আছে। তো স্যার কিন্তু ওই বইয়ের লাইনগুলোই দেখতে চাইবে, স্যার কিন্তু দেখতে চাইবে যে বা জানতে চাইবে যে এই ছেলেটা বই পড়ছে কিনা বা এই মেয়েটা বই পড়ছে কিনা। তাহলে আমরা এটা কীভাবে স্যারকে বোঝাইতে পারবো? আমরা যদি বইয়ের লাইনগুলোই পয়েন্ট আকারে লিখতে পারি। তাই আমাদেরকে মিওসিস আর মাইটোসিস এবং মিওসিস, মাইটোসিস আর ক্রসিং ওভার, এই তিনটার গুরুত্ব খুব ভালো করে কিন্তু পড়ে ফেলতে হচ্ছে। তাহলে এই চ্যাপ্টারের জন্য সিকিউর জন্য ঠিক কীভাবে মানে প্রশ্ন হতে পারে, কিভাবে আনসার করতে হবে, কি পড়তে হবে, সবই কিন্তু তোমাদেরকে অলরেডি বলে ফেলা হলো। এখন আমি কি করব? এখন আমি জাস্ট তোমাদেরকে মিলায়ে দেব যে ঠিক মানে আমরা যে প্রশ্নগুলো পড়তেছি সেগুলো ঠিক সিকিউর জন্য আমরা কিভাবে আনসার করব। জাস্ট এটা আমরা হচ্ছে মানে স্টেমটার সাথে যে এতক্ষণ ধরে যে পড়লাম সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড একটা পড়াশোনা করে ফেলি। চলো আমরা প্রিভিয়াস সালের প্রশ্নগুলো দেখে। তাহলে প্রশ্ন প্রশ্ন আচ্ছা, এগুলো সব তো ব্যাখ্যা করা হলোই, এগুলো বলছি, যা যা প্রয়োজন ছিল অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারের সবই আমি বলে ফেলছি। এখন চলো আমরা ঢাকা বোর্ড 23 হচ্ছে একদম রিসেন্ট প্রশ্ন, 24-এ তো আর পরীক্ষা হলো না শেষমেশ, তাহলে 23-এর প্রশ্নটাই আমাদের হাতে কিন্তু সবথেকে লেটেস্ট প্রশ্ন, তোমরা যারা 25 ব্যাচের স্টুডেন্ট আছো আমাদের সাথে। তাহলে চলো এই চ্যাপ্টারে আমরা ক খ গুলো এক নজর দেখে নিই। আচ্ছা ভাইয়া, গ খ নিয়ে তো অনেক বললেন, ক খ নিয়ে কিছু বলতেছেন না কেন? ক খ নিয়ে যদি আমি বলি, ক খর ক্ষেত্রে অ্যাকচুয়ালি তুমি জাস্ট আমাদের হয়তো আজকের ক্লাসে যে কয়েকটা ক খ পড়ানো হবে সেখান থেকে 100% কমন নাও পেতে পারো। কেন? কেননা ক খ এর প্রশ্ন ভাইয়া অনেক বেশি, গ ঘ এর মতো সীমিত সংখ্যক না। তাহলে ক আর খ এর জন্য প্রিপারেশন কীভাবে নিব ভাইয়া? দেখো, ক নম্বর প্রশ্নের উত্তর হিসেবে সবসময় তারা কোনো একটা হচ্ছে তোমার ডেফিনিশন চায়। ক নম্বরে আসে ডেফিনিশন, আর খ নম্বরে আসে ব্যাখ্যা করো। খ নম্বরে বলতেই পারে যে ইন্টারফেস দশাকে প্রস্তুতিপূর্বক দশা বলা হয়, ব্যাখ্যা করো। বলতেই পারে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস আমাদের জন্য ক্ষতিকর, ব্যাখ্যা করো। এরকম ব্যাখ্যা করো প্রশ্ন আসতে পারে খ নম্বরের জন্য। আর ক নম্বরের জন্য আসবে কাকে বলে, মাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কাকে বলে, ক্রসিং ওভার কাকে বলে, বাইভ্যালেন্ট কাকে বলে। এই ধরনের কিন্তু কাকে বলে প্রশ্নগুলো ক নম্বরের জন্য আমরা পাবো। তো ক আর খ নম্বরের জন্য তাহলে কিভাবে প্রিপারেশন নিব? ক নম্বরের জন্য আমরা প্রিপারেশন নিব যখনই যে কোনো ডেফিনিশন পড়ে ফেলবো বইয়ের মধ্যে, সেটাই ভালো করে দেখে নিলেই ক নম্বরের জন্য আর আলাদা করে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে না। তবুও যদি ভাইয়া কমন পেতে চাওয়ার জন্য একটু কমায় নিয়ে আসতে চাই পড়া, তাহলে কি পড়ব? তাহলে আমরা বোর্ড কোয়েশ্চেন সলভ করব। প্রিভিয়াস সালের বোর্ড কোয়েশ্চেন ক আর খ থেকে কিন্তু আমরা পরবর্তী সালে কমন পেতে দেখেছি,
কেননা প্রত্যেক বছরে কিন্তু ওই চ্যাপ্টার থেকে 8টা বোর্ডে 8টা প্রশ্ন হচ্ছেই, তাহলে প্রত্যেক বছর 8টা করে নতুন প্রশ্ন অ্যাড হচ্ছে কোন একটা চ্যাপ্টারে। তাহলে আমরা একটু হিসেব করে যদি বিগত 4-5 বছর প্রশ্ন সলভ করি, তাহলেই দেখব যে প্রত্যেক বছরের প্রশ্ন বাড়তে বাড়তে একটা সময় গিয়ে রিপিট হওয়া শুরু করছে, অর্থাৎ তার থেকে বেশি প্রশ্ন স্যারেরা আর খুঁজে পাচ্ছে না বা দিচ্ছে না। তাই দেখব যে আমরা বোর্ড প্রশ্ন কিন্তু হয়তো ময়মনসিং বোর্ডেরটা ঢাকা বোর্ডে, হয়তো ঢাকা বোর্ডেরটা কুমিল্লা বোর্ডে, এভাবে কিন্তু বিভিন্ন বোর্ডের প্রশ্ন বিভিন্ন বোর্ডে কমন পাওয়া শুরু করি। আর তাই এই জন্যই আমরা বোর্ড কোশ্চেন কিন্তু সলভ করি ক আর খ এর জন্য পার্টিকুলারলি। ক আর খ এর জন্য দেখা যাচ্ছে অনেক বেশি পড়াকে আমরা কমায় আনতে পারি ইজিলি এভাবেই বোর্ড কোয়েশ্চেন সলভ করার মধ্য দিয়ে। বাট আমি যদি একটু ভাস্ট পড়তে চাই, তাহলে আমি কি পড়বো, আমি যে কোনো ডেফিনেশন পড়ে নেব ক নাম্বারের জন্য, যে কোনো ব্যাখ্যা করার মতো সিচুয়েশন হলে ওটা পড়ে নেব খ নাম্বারের জন্য। তো কনসেপ্ট ক্লিয়ার থাকলে মূলত আমরা খ নাম্বার আনসার করতে পারি। এখন ক আর খ মিলায় মাত্র আছে 3 মার্ক, বাট গ আর ঘ মিলায় কিন্তু আছে 7 মার্ক। তাহলে ডেফিনেটলি আমাদের গ আর ঘতে ফোকাসটা একটু বেশি দিতে হবে ক আর খ এর চাইতে। কেননা ক আর খয়ে কিন্তু যতই হোক না কেন অনেক বেশি প্রশ্ন, পড়া কিন্তু দিন শেষে কম, এবং তুমি যদি গোছায় একটু লিখে দিয়ে আসতে পারো তাহলে কিন্তু ক আর খয়ে মার্ক পাবা। বাট গ আর ঘয়ে তুমি কোনো মার্কই পাবা না, ইনফ্যাক্ট 0 পাবা যদি তুমি স্টেমটা রিড করতে না পারো। তুমি যদি উদ্দীপকে কোন ধাপের কথা বলছে এটা আইডেন্টিফাই না করতে পারো, গ নাম্বারে তো তুমি মার্কই পাবা না, অন্য একটা ধাপ ব্যাখ্যা করার জন্য তোমাকে কেন মার্ক দেওয়া হবে। তাই আমরা কি করবো ভাইয়া, এই চ্যাপ্টারের প্রিপারেশন নিতে গিয়ে আমরা সবসময় খেয়াল রাখবো যেন আমরা ক আর খ প্রিভিয়াস সালের বোর্ড কোয়েশ্চেন সলভ করে রাখি, আর গ আর ঘ আমি যেই পয়েন্টগুলো বললাম, যে টপিকগুলো বললাম, যে প্রশ্নগুলো বললাম সেগুলো যেন পড়ে ফেলি, এবং যেভাবে যেভাবে আমি বলছি সেভাবে যেন আনসার করে ফেলি। এই কয়েকটা এলিমেন্ট যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা কিন্তু 10/10 এক্সপেক্ট করতে পারি এই চ্যাপ্টারের যে সিকিউটা আসবে আমাদের এইচএসসি সামনের পরীক্ষায় সেটা থেকে আনসার করার জন্য। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে হয়তো মার্কস ক্যারিয়ার হওয়ার জন্য সব কিছু বলছি, সব কিছু বুঝে ফেলছি, সব কিছু আপনি ভালো করে বললেন, এখন আমাকে এক্সাম্পল দেন। এখন আমি লাইভ কিছু প্রশ্ন সলভ করব, মানে হচ্ছে যে লাইভ বলতে আমি বোঝাতে চাচ্ছি রিসেন্ট কিছু প্রশ্ন সলভ করব 23 সাল 22 সালের, এবং প্রশ্নগুলো সলভ করে দেখবো যে ঠিক আমাদের টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা হচ্ছে কিভাবে আনসার করে আসতেছি। তাহলে চলো আমরা কিছু এরকমই এক্সাম্পল দেখে নিই। তো আমরা ফার্স্টলি যে প্রশ্নটা দেখতে যাচ্ছি এটা হচ্ছে ঢাকা বোর্ড 23-এর, ঠিক যেমনটা আমি একটু আগে বললাম। তো উদ্দীপকটা খেয়াল করি এখন। উদ্দীপকটা অনেক ছোট, বলছে সন্তানদের চেহারার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই মা বাবার গঠন ও বৈশিষ্ট্য মিশ্রণ, এই দুটার বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয়। তাহলে কিন্তু এখানে যে বিষয়টার কথা বলতেছে সেটা হচ্ছে মিওসিস, কেননা সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য কিন্তু মিওসিস ইজ আ মাস্ট। সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য রিপ্রোডাকশন ইজ আ মাস্ট। তাহলে যেহেতু বাবা মা থেকে সন্তানের আবির্ভূত হওয়া এবং তাদের কি হচ্ছে গঠন বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, ডেফিনেটলি এখানে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ার কথাই কিন্তু বলা হচ্ছে। এবং আমরা এটাও জানি যে মিওসিস কোষ বিভাজনের ফলে কিন্তু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, যেটা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ফলে সম্ভব ছিল না। ঠিক আছে, এই বিষয়গুলো যদি জানি তাহলে আমি উদ্দীপককে অলরেডি আইডেন্টিফাই করে ফেলতে পারছি যে উদ্দীপক কথা বলতেছে সব মাইওসিস নিয়ে। এখন আমরা অ্যামাইটোসিস কাকে বলে প্রশ্নটার উত্তর যদি জানতে চাই, অ্যামাইটোসিস কাকে বলে, এই যে তোমাকে আমি যেমনটা বললাম যে সব কাকে বলে প্রশ্নগুলো কিন্তু আমরা ক নাম্বারের জন্য দেখি। দেখো অ্যামাইটোসিস কাকে বলে কিন্তু চলে আসছে। তো আমরা বলবো যে জটিল কোনো প্রক্রিয়া ছাড়াই জাস্ট একটা কোষ সোজাসুজি দুইটা কোষে ডিভাইড হয়ে যাওয়ার, আদিকোষী প্রাণীদের, আদিকোষীর হচ্ছে তোমার ব্যাকটেরিয়া এবং মনেরা কিংডমের যে হচ্ছে উদাহরণগুলো, তাদের যে এই যে সরলভাবে ডিভিশন হয়ে যাওয়া, সেল ডিভিশনের হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে আমরা বলতেছি অ্যামাইটোসিস। আর খ নম্বরে বলতেছে মাইটোটিক ইন্ডেক্স কি বলে। মাইটোটিক ইন্ডেক্স হচ্ছে একটা রেশিও, যতগুলো কোষ বিভাজিত হচ্ছে এবং টোটাল যতগুলো কোষ আছে সেটার, এবং এর রেশিওটা যত বেশি হয় ক্যান্সার সেল তত দ্রুত হচ্ছে তোমার স্প্রেড করতেছে সেটা বোঝা যায়, এবং মাইটোটিক ইন্ডেক্সের কোনো একক নেই। এই কয়েকটা তথ্য কিন্তু আমাদেরকে লিখে দিয়ে আসতে হবে। তাহলে খ নাম্বারটা আমি কীভাবে অ্যান্সার করবো ভাইয়া, গ আর ঘ তো বুঝে ফেলছি। খ নাম্বার আমরা সবসময় দুইটা প্যারায় অ্যান্সার করব, যার প্রথম প্যারায়, খ নাম্বারের ক্ষেত্রে প্রথম প্যারায় থাকবে কাকে বলে। এইটা যদি আমার পেজ হয়, আমি যদি ওই পেজটাতেই যাই যেখানে আনসার করাটা শেখাইছি, এটা যদি আমার ওই পেজটা হয়, আচ্ছা এটা যদি আমার ওই পেজটা হয় যেখানে আমি খ নাম্বারটা আনসার করতে যাচ্ছি, সেটা হচ্ছে এইভাবে আমি আনসার করব। যে কোনো খ নাম্বার যেখানে ব্যাখ্যা করে চাইছে, আমাদের প্রথম প্যারা হবে, যেহেতু খ নাম্বার 2 মার্কসের জন্য তাই দুইটা প্যারা হতে হবে।
প্রথম প্যারাটা সবসময় হবে কাকে বলে, এই প্রথম প্যারাটা হবে ডেফিনিশন এবং দ্বিতীয় প্যারাটা হবে আসল ব্যাখ্যা। এবার কি বোঝা গেছে বিষয়টা? আমাদেরকে যখন এই মাইটোটিক ইন্ডেক্স নিয়ে ব্যাখ্যা করো জানতে চাইছে, অ্যাকচুয়ালি আমার কাছে ডেফিনিশন জানতে চাচ্ছে মাইটোটিক ইন্ডেক্সের প্রথম প্যারায় এবং দ্বিতীয় প্যারায় ব্যাখ্যাটা জানতে চাচ্ছে। আমরা যদি এভাবে আনসার করি, প্রথম প্যারা একটাই প্যারা দিলাম, সেটা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিলাম, তাহলে হয়তো দুইয়ের জায়গায় দুই আমরা নাও পেতে পারি। তাই আমাদেরকে দুইটা প্যারা দিয়ে খুব সুন্দরভাবে ডেফিনিশনটা আগে কাকে বলে এটা বুঝাই দিয়ে তারপরে স্যারকে ব্যাখ্যাটা বলতে হবে যে দেখেন স্যার মাইটোটিক ইন্ডেক্স মানে এটা বুঝতেছি আমি, এবং এটার কোনো একক নেই, এটা হচ্ছে এটা রেশিও, এবং প্রয়োজনে আমরা কি তারপরে হচ্ছে তোমার ওই সূত্রটাও লিখে দিব। তাহলে এর মধ্য দিয়ে আমরা মাইটোটিক ইন্ডেক্সটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারছি। ব্যাখ্যারই অংশ অ্যাকচুয়ালি, ডেফিনিশন তো ব্যাখ্যারই অংশ। তো ওটাকে আমরা ফার্স্টে লিখে মানে আগে পরিচয়টা দিয়ে দিব, তারপরে আমরা হচ্ছে তোমার ইলাবোরেট করব মেইন প্রশ্নটা। তাহলে এইভাবে আমরা খ নম্বরগুলো আনসার করব। আর ক নম্বরে কোনো প্যারা দিতে হয় না, আমরা এটা জানি। ক নম্বরটাতে জাস্ট কাকে বলে এটা লিখে দিয়ে আসলেই আমরা 1 মার্কস পেয়ে যাব। 1 মার্কসের জন্য খুব বেশি কিছু লেখার অ্যাকচুয়ালি কখনোই প্রয়োজন পড়ে না। তাহলে খ নম্বর অ্যান্সার করবো এইভাবে দুইটা প্যারায়, গ নম্বর এইভাবে, ঘ নম্বর এইভাবে। এইগুলো যদি আমরা একটু মনে রাখি, একটু টেকনিক যদি অ্যাপ্লাই করি, এইভাবে হাতে লেখাটা যদি একটু সুন্দর করার চেষ্টা করি, মার্জিন ভালো করে দেওয়ার চেষ্টা করি পেন্সিল দিয়ে, দেন হচ্ছে একটু কালার পেন ইউজ করার হচ্ছে তোমার হচ্ছে যদি সময় বের করতে পারি, তাহলেই দেখা যাচ্ছে যে খাতাটা খুব ভালোভাবে উপস্থাপন করা যায়। অ্যান্ড যে কোনো পরীক্ষায়, স্পেশালি এইচএসসির যে কোনো পরীক্ষায় কিন্তু ইজিলি 90+ মার্কস ক্যারি করাই যায়, ইনক্লুডিং বায়োলজি নিয়ে আমরা অনেক সময় হয়তো চিন্তা করি যে ভাই বায়োলজিতে মার্ক পাওয়াটা হয়তো একটু কঠিন ম্যাথের চাইতে বা ফিজিক্সের চাইতে, কিন্তু না ভাই, বায়োলজিতেও মার্কস ক্যারি করা ইজি। আমাদেরকে জাস্ট এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয়, কেননা অ্যাকচুয়ালি সময় কিন্তু যথেষ্ট পাওয়া যায় 5টা সৃজনশীল লেখার জন্য। কিন্তু এই যে সময়টা দেওয়া হয় 2.5 ঘন্টা, এটা কিন্তু যথেষ্ট। এই সময়টাতে আমরা জাস্ট হচ্ছে কি দেখা যাচ্ছে যে হয়তো আমরা খুব ভালোভাবে প্রিপারেশন নেইনি, বা দেখা যাচ্ছে যে হচ্ছে আমরা হয়তো ভুলে গিয়েছি, মনে করে লিখতে হচ্ছে, এরকম কারণে হয়তো আমাদের অনেক বেশি সময় লেগে যায়। বা কোনো একটা ফিগার আর্ট করতে দিছি, সেটা আমাদের ভালোভাবে প্র্যাকটিস করা বা বেশিবার প্র্যাকটিস করা নেই, সেক্ষেত্রে কিন্তু ওই ফিগারটা ড্র করতে অনেক বেশি সময় চলে যায়। এইসব কারণে কিন্তু বেশি সময় লেগে যায়। কিন্তু এমনিতে কিন্তু বায়োলজিতে কখনো সময় শর্টেজ হওয়ার কথা না। তাহলে আমরা যদি জাস্ট এই টেকনিকগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, তাহলে কিন্তু বায়োলজিতে ডেফিনেটলি আমরা 90+ মার্কস ডেফিনেটলি তোমার হচ্ছে এক্সপেক্ট করতেই পারি। চলে যাই তাহলে, যেহেতু আমরা এখন সব আনসার করা শিখে ফেলছি, আমরা কিছু প্রশ্ন সলভ করি। মাইটোটিক ইন্ডেক্স তো বললামই কীভাবে আনসার করতে হবে। তারপরে চলে যাই উদ্দীপকে উল্লিখিত বাবা মার চরিত্র মিশ্রণ গঠনকারী অঙ্গাণুর গঠন। আচ্ছা, চরিত্রের মিশ্রণ গঠনকারী অঙ্গাণুটা হচ্ছে ক্রোমোজোম। এখানে ভাই ক্রোমোজোমের গঠন চাইছে, যেটা অ্যাকচুয়ালি আমরা এক অধ্যায়ে পড়ছি। এটাতে এই ক্রোমোজোমের গঠন চাইছে। হ্যাঁ, তো এটাতে আসলে হতাশ হওয়ার কিছুই নাই ভাইয়া। এরকম করতেই পারে যে 1 অধ্যায় 2 অধ্যায় মিলাই প্রশ্ন করছে, বাট নর্মালি বা মোস্ট অফ দ্য টাইম বায়োলজিতে আমরা কখনোই 2টা অধ্যায় মিলায়ে একটা সৃজনশীল করতে নর্মালি কখনো দেখি না। এই চ্যাপ্টারে করে ফেলছে, বাট এর মানে এই না যে সবসময় হয়, কিন্তু সবসময় কিন্তু হয় না ভাই, এটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে? এটাতে হতাশ হওয়ার কিছু নেই যে ভাইয়া আমরা গ আর ঘ দুইটারই প্রিপারেশন নিয়ে গেলাম, গিয়ে দেখছি শুধু ঘ নাম্বারটা হয়তো এই অধ্যায় থেকে দিচ্ছে। না ভাইয়া, এরকম সবসময় হবে না। এটা হয়তো একবার দিয়ে ফেলেছে, বা এরকম হয়তো 2-1 বার আমরা ইনসিডেন্ট পেতে পারি, কিন্তু এটা কিন্তু রুল না, কখনো এভাবে হয় না। নর্মালি এভাবে আমরা সব বোর্ডে প্রশ্ন করতে কখনো দেখি না, তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তাহলে ঘ নম্বর প্রশ্নটা চলো পড়ে ফেলি। ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে উল্লিখিত কোন পদ্ধতি সংগঠনের জন্য সন্তানদের মধ্যে বৈশিষ্ট্যের মিশ্রণ পরিলক্ষিত হয়। তো এই যে পদ্ধতিটা, এটা আমরা কিন্তু উদ্দীপক পড়ে বলে ফেলছিলাম যে এটা হচ্ছে মিওসিস পদ্ধতি। তো মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজনের ফলে যে এই যে সন্তানদের মধ্যে যে হচ্ছে তোমার বাবা মার বৈশিষ্ট্যের মিশ্রণটা পরিলক্ষিত হয়, সেটাই ব্যাখ্যা করতে বলছে, অর্থাৎ মিওসিসের গুরুত্বটা চাইছে। তাহলে ঘ নম্বরে আমার কাছে কি জানতে চাচ্ছে ভাই? মিওসিসের গুরুত্ব, এবং এটা কিন্তু আমরা আনসার করতে পারি। তাহলে ডেফিনেটলি আমরা এটা আনসার করতে পারবো এখন আমরা। এবং ঘ নম্বরে মিওসিস গুরুত্ব কীভাবে আনসার করতে হয় সেটাও বলে ফেলছি। এরপরে অ্যান্টিকোডন কি আছে, অ্যান্টিকোডন কি, এটা কিন্তু আবার 1 অধ্যায়ের প্রশ্ন। দেখা যাচ্ছে যে ফার্স্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন মাঝে মাঝে আমরা এই চ্যাপ্টারে দেখতেছি যে দিয়ে ফেলতেছে, স্পেশালি ক নাম্বারে দিয়ে দিতে পারে। ট্রান্সক্রিপশন বলতে কি বোঝে, এটাও কিন্তু আমাদের 1 অধ্যায়েরই প্রশ্ন, 2 অধ্যায়ের প্রশ্ন না। তবুও যেহেতু দিয়ে ফেলছে, আমরা যে হচ্ছে কি 1 অধ্যায়ের জন্য তো প্রিপারেশন নিয়েই রাখবো, তাই না? তাহলে সেটার সাথে এটা আসলে খুব একটা অসুবিধা করবে না যদি আমরা
লিখে দিতেও চাই। আমাদের টার্গেট হচ্ছে গ আর ঘ নাম্বারে। গ নাম্বারের প্রশ্নটা হচ্ছে যে বি এর পরবর্তী ধাপটি ব্যাখ্যা করো। বি ধাপের পরবর্তী ধাপ, এখন আগে তো আমাকে জানতে হবে যে ভাইয়া বি ধাপটা কি ধাপ। তো বি ধাপটা আমি যদি একটু ভালোভাবে খেয়াল করি চিত্রটার দিকে, দেখো এটা কিন্তু জোড়া তৈরি করে আছে, এটা একটা জোড়া, এটা একটা জোড়া। তাহলে বি ধাপটা কি ভাইয়া, দুইটা জোড়া যেহেতু তৈরি হচ্ছে, আর জোড়া কখন তৈরি হচ্ছিল ভাইয়া, জোড়া তৈরি হচ্ছে, আচ্ছা জোড়া তৈরি হওয়াটাকে আমরা বলতেছিলাম ভাইয়া বাইভ্যালেন্ট। আমি কিন্তু এই প্রশ্নটা একটু আগে তোমাকে বলতেছিলাম বাইভ্যালেন্ট, তাই না? বাইভ্যালেন্ট এই যে জোড়াটা তৈরি হয়ে আছে, এটা কোন ধাপে হচ্ছিল ভাই, এটা হচ্ছিল ভাই জাইগোটিনে। তাহলে আমার কাছে জাইগোটিন ধাপটাও অ্যাকচুয়ালি জানতে চায়নি, ওরা জাইগোটিন ধাপটার পরবর্তী ধাপ নিয়ে জানতে চাইছে। অর্থাৎ ওরা আমার কাছে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে ল্যাপটোটিন, জাইগোটিন, 3 নম্বর ধাপ ছিল প্যাকাইটিন। ওরা অ্যাকচুয়ালি আমার কাছে প্যাকাইটিন ধাপটা নিয়ে জানতে চাচ্ছে। ওরা অ্যাকচুয়ালি চালাক আছে। চালাক কেন আছে জানো? গ নাম্বারে আমরা নর্মালি কি জানি যে আমাদের ফিগারটা ড্র করতে হয় যেই ধাপে সেই ধাপের। এখন আমার কাছে তো ফিগারটা দিয়েই রাখছে জাইগোটিনে, তাহলে আমার জন্য ব্যাপারটা ইজি করে দিচ্ছিল তারা। তাই এখন কি করছে ওরা, ওরা বলছে ওই এইটা ছবি না, আমি এরপরের ছবিটা তোমার কাছে জানতে চাচ্ছি। তাহলে আমরা ডেফিনেটলি প্যাকাইটিনের ছবিটা যেটা আমরা অলরেডি আমাদের মাথায় সেট করে রাখছি ওখানে গিয়ে দিয়ে ফেলবো। তাহলে প্যাকাইটিনে কি হচ্ছিল ভাই, ক্রসিং ওভার হচ্ছিল। আমরা ক্রসিং ওভাররত অবস্থায় দুইটা ক্রোমোজোমের ছবি এঁকে দিয়ে আসবো এবং বলবো যে ক্রসিং ওভার যেটা আমরা করলাম এই যে প্যাকাইটিনটা, এই প্যাকাইটিন ধাপে আর কি কি হয় পয়েন্ট করে শেষে দিয়ে দেবো। তাহলে ফার্স্টে আমরা আইডেন্টিফাই করব, সেকেন্ড প্যারা হবে আমার অ্যাকচুয়ালি ছবিটাই, এবং থার্ড প্যারায় আমরা পয়েন্ট পয়েন্ট করে লিখবো যে প্যাকাইটিন ধাপে কী কী হচ্ছে। তাহলে আমরা এইভাবেই আনসারটা করবো গ নাম্বার। ঘ নাম্বারে চলে যাই চলো। ঘ নাম্বারে ওরা বলছে যে কোষ বিভাজনে এ এর ভূমিকা বিশ্লেষণ করো। আচ্ছা, এ এর ভূমিকা, এ হচ্ছে ক্রোমোজোম, তো ক্রোমোজোমের ভূমিকা কোষ বিভাজনে। তাহলে আচ্ছা এরা হয়তো ক্রসিং ওভার রত অবস্থায় বোঝাইতে চাইছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, আমরা ক্রসিং ওভারের গুরুত্বটা কিন্তু এখানে বলে দিতে পারবো। তাহলে ক্রসিং ওভারের গুরুত্বটা এখানে, ভূমিকা মানে গুরুত্ব অ্যাকচুয়ালি জানতে চাচ্ছে তারা, ক্রসিং ওভারের ভূমিকাটাই আমরা এখানে লিখে দিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন এই সৃজনশীলটাতে কিভাবে আনসার করতে হবে আইডিয়া পেয়ে গেলাম। গ নম্বরে আসছে হচ্ছে প্যাকাইটিন ধাপটা ব্যাখ্যা করতে বলতেছে, আর ঘ নম্বরে আমার কাছে ক্রসিং ওভারের গুরুত্বটা জানতে চাচ্ছে। তাহলে ক্রসিং ওভারের গুরুত্ব কিন্তু আমি শুরুতেই বলছি যে এটা গুরুত্বপূর্ণ এবং আসতে পারে। তো ওখান থেকে আমরা যেহেতু পড়ে ফেলেছি আমরা ডেফিনেটলি আনসার করবো। মূলত এখানে একটা ক্রোমোজোমের ছবি দিয়ে রাখছে। তো একটা ক্রোমোজোমের গুরুত্ব তো কোষ বিভাজনে আমরা দেখি, কিন্তু এটা হচ্ছে কি তোমার হচ্ছে কি যে এই ক্রসিং ওভারের যে গুরুত্বটা ওটা আমরা এখানে লিখে দিয়ে আসবো যে ক্রোমোজোমে ক্রসিং ওভার সম্পন্ন হয় এবং ক্রসিং ওভারের গুরুত্ব হচ্ছে এই যে এরকম। আচ্ছা, তাহলে আমরা এখন এটা আইডিয়া পেয়ে গেলাম যে কীভাবে আনসার করতে হবে। তাহলে নেক্সট প্রশ্নে চলো দেখে নিই। নেক্সট প্রশ্নে ওরা বলতেছে কুমিল্লা বোর্ড 23-এর প্রশ্ন এটা, যে প্রান্তীয়করণ কী জিনিস। আচ্ছা, প্রান্তীয়করণ কী জিনিস প্রশ্নটার উত্তর আমরা জানি যে সেন্ট্রোমিয়ার দ্বয়ের মধ্যে প্রবল বিকর্ষণের ফলে কায়াজমা ক্রমান্বয়ে ক্রোমোজোমের প্রান্তের দিকে যে সরে যেতে থাকে, কায়াজমার এ ধরনের প্রান্তীয় দিকের স্থানান্তরকেই আমরা বলি হচ্ছে যে প্রান্তীয়করণ। তাহলে প্রান্তীয়করণের সংজ্ঞাটা আমরা এক নজর দেখে ফেলছি। দেখছো এটাও কিন্তু সংজ্ঞাই, যে প্রান্তীয়করণ কাকে বলে না বলে ওরা বলছে প্রান্তীয়করণ কি, ওই একই কথা। এক কথায় আমাদের কি যে কোনো সংজ্ঞার জন্য আমাদেরকে কিন্তু ক নাম্বার পড়তে হচ্ছে। তাহলে সংজ্ঞাগুলো আমাদের ভালোভাবে পড়া থাকলে আর হচ্ছে এগুলোতে আমরা আটকাবো না। তো খ নম্বর প্রশ্নটা হচ্ছে যে মাইটোসিসের কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে কেন। আচ্ছা, মাইটোসিসকে আমরা বলতেছিলাম সামীকরণিক কোষ বিভাজন। কেন ভাইয়া? কেননা এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। কেন ভাইয়া? কেননা এখানে তো হ্রাসমূলক বিভাজন হচ্ছে না, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে না, এবং এখানে ঠিক যতগুলো ক্রোমোজোম থাকে ওগুলো মাঝ বরাবর সবাই সমানভাবে ভেঙে গিয়ে দুই পাশে সরে গিয়ে দুইটা আলাদা নিউক্লিয়াস তৈরি করতেছে। আর তাই এই যে অ্যানাফেজ দশায় সবাই সমানভাবে ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। আর সেজন্য মাইটোসিসে হ্যাঁ কোষ বিভাজনের ক্রোমোজোমের সংখ্যাটা আর সমান থাকতেছে দুইটা কোষেই। কেননা হচ্ছে তোমার কি অ্যানাফেজে সমান ভাগে দুই ভাগ হয়ে দুইটা দুই পাশে চলে যাচ্ছে এবং দুইটা নিউক্লিয়াস তৈরি করতেছে। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এই যে গ নম্বর প্রশ্নটা পড়া। গ নম্বর প্রশ্নে উনি বলতেছে যে কোনো কোষ বংশগতিবিদ ডাক্তার নাসরিন পেঁয়াজের মূল ও পরাগধানীর স্লাইড পর্যবেক্ষণ করে দেখলেন মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা পরাগধানীর ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এখানে মিওসিস নিয়ে কথাবার্তাই বলা হচ্ছে। তো গ নম্বরে বলছে প্রথম স্লাইডে পর্যবেক্ষিত বিভাজনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। প্রথম স্লাইড পর্যবেক্ষণ করা পেঁয়াজের মূল পরাগধানী স্লাইড, মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা, মূলের স্লাইডে প্রাপ্ত কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে অন্যটা দ্বিগুণ। আচ্ছা,
তো মূলের স্লাইডে যে আমরা বিভাজনটা দেখবো সেটা হচ্ছে মাইটোসিস টাইপের বিভাজন। তো অ্যাকচুয়ালি এখানে মাইটোসিস টাইপের বিভাজনটা ওরা জানতে চাচ্ছে। পরাগধানী, আচ্ছা পরাগধানী কি, পরাগধানীতে কি বিভাজন হয় ভাই? পরাগধানীতে মিওসিস টাইপের বিভাজন হয়। এবং মূলে কোন ধাপের, এটা যেহেতু দেহকোষ, এটাতে মাইটোসিস টাইপের বিভাজন হবে। আমরা কি জানি ভাইয়া? আমরা জানি যে দেহকোষে মূল কি একটা দেহকোষ, এর হচ্ছে সোমাটিক সেল। সোমাটিক সেল মানে দেহকোষ, আর দেহকোষে সবসময় হয় মাইটোসিস। আর জনন কোষ কি, এই যে আমার পরাগধানী, এখানে জনন কোষ তৈরি হয়, তাহলে জনন কোষ তৈরি হওয়ার জন্য মিওসিস কোষ বিভাজন লাগে। তাহলে প্রথম স্লাইড হচ্ছে মূলের স্লাইড, মূল হচ্ছে দেহকোষ, দেহকোষে হয় মাইটোসিস ধাপ, তাই কোন বিভাজন নিয়ে জানতে চাচ্ছি গ নম্বরে? মাইটোসিস। তাহলে আইডিয়া একটা পেয়ে গেলাম। ওরা অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে ভাইয়া? মাইটোসিসের বৈশিষ্ট্য। তো মাইটোসিসের বৈশিষ্ট্য বলবো যে এটা সমীকরণিক কোষ বিভাজন, দেন এটাতে হচ্ছে ক্রোমোসোম সংখ্যা ধ্রুব থাকে, এটা দেহকোষে হয়, এই ধরনের যে বিষয়গুলো এগুলো আমরা একবারে বলে দেবো, এবং এটা খুব সুন্দর করে পয়েন্ট করে বলবো। আমাদের ফার্স্ট প্যারায় বলবো যে এটাতে অ্যাকচুয়ালি হচ্ছে মাইটোসিস বিভাজন হচ্ছে। দ্বিতীয় প্যারায় আমরা মাইটোসিসের কাকে বলে, দেন কিছু পরিবর্তন বলবো, এবং তৃতীয় প্যারায় আমরা গিয়ে বলবো যে এর বৈশিষ্ট্যগুলো নিম্নে বর্ণনা করা হলো, এবং তারপরে পয়েন্ট করে খুব সুন্দরভাবে আমরা বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো লিখে দিয়ে আসবো। আচ্ছা, তো ঘ নম্বর প্রশ্ন বলছে যে দ্বিতীয় স্লাইডটির বিভাজনের গুরুত্ব। আচ্ছা, দ্বিতীয় স্লাইড ছিল আমাদের জনন কোষ পরাগধানী। এখন পরাগধানীতে জনন কোষ মানে হচ্ছে তোমার পরাগধানী যেহেতু, সেহেতু এখানে হচ্ছে স্পার্ম তৈরি হবে। এখন এখানে যে স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে, তো সেটা ওরা বলতেছে যে বিভাজনের গুরুত্ব। তো স্পার্মাটোসাইট তৈরি হওয়ার জন্য যেই বিভাজনটা লাগে সেটা হচ্ছে ভাই মিওসিস টাইপস অফ সেল ডিভিশন। এখন মিওসিস সেল ডিভিশনের গুরুত্বটা জানতে যাচ্ছে, আবার গুরুত্ব। তাহলে এই চ্যাপ্টারে ঘুরে ফিরে ওই কয়েকটা প্রশ্নই আমরা পাচ্ছি। মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব তো আমরা পড়ে আসছি, আমরা বইয়ের মধ্যে পড়ে নিব, আমি তো বলছি যে এটা আসে। তাহলে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ওই কয়েকটা প্রশ্নই বারবার আসতেছে, জাস্ট উদ্দীপকটা আলাদাভাবে আসতেছে। উদ্দীপক যেভাবেই দেখ না কেন, আমরা যদি ভালোভাবে পড়ে রাখি বইয়ের মধ্যে ওই কয়েকটা প্রশ্ন শুরুতে যেগুলো বললাম, তাহলে যেভাবেই প্রশ্ন দেখ না কেন আমরা কিন্তু আনসার করতে পারবো। আর একটা হ্যাক কাজে লাগাইতে হবে যে জাস্ট আমাকে বুঝতে হবে যে ঠিক কোনটা কখন বলতেছে। আমি হয়তো সবগুলোই পড়ে গেছি, পরীক্ষার হলে যাই তো আমাকে উদ্দীপক বুঝতে হবে, নাহলে তো আমরা আনসার করতে পারবো না। চলো পরের প্রশ্নে যাই আরো মিলায় নেওয়ার জন্য। এখানে একটা ফিগার দিয়ে রাখছে যেখানে জনন কোষগুলো মিলে জাইগোট, জাইগোটগুলো দেহকোষ বিভাজন হয়ে পরিণত জীব তৈরি করতেছে, এবং তারপরে আবার কোষ বিভাজন হয়ে, কোষ বিভাজন বি হয়ে তোমার হচ্ছে যে জনন কোষ তৈরি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোষ বিভাজন যে এটা এখানে 2n থেকে n হচ্ছে, মানে কি ভাইয়া? যে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস হচ্ছে, মানে এটা হ্রাসমূলক বিভাজন হচ্ছে। তাহলে এ হচ্ছে ডেফিনেটলি ভাইয়া মিওসিস টাইপস অফ কোষ ডিভিশন। আর এটাতে যতগুলো ছিল ঠিক ততগুলোই থাকতেছে, অর্থাৎ কোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকতেছে, সামীকরণিক থাকতেছে। তাহলে কোষ বিভাজন বি কি ভাইয়া? মাইটোসিস। এই যে একবার স্টেম বুঝে ফেললাম, এখন আমার কাজ শেষ। এ হচ্ছে মিওসিস এবং বি হচ্ছে মাইটোসিস। এই দুটো যদি জানি, প্রশ্নগুলো পড়ি। মেটাকাইনেসিস কি? মেটাকাইনেসিস মেটাফেজ ধাপে হয়, এটা আমরা জানি। তো তো এই ধরনের সংজ্ঞাগুলো দেখো, আরেকটা কিন্তু সংজ্ঞা, মেটাকাইনেসিস কাকে বলে না বলে ওরা জানতে চাইছে যে মেটাকাইনেসিস কি, ওই একই কথা। তো মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোমের বিন্যস্ত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা মেটাকাইনেসিস বলি। খ নম্বরে বলছে জেনেটিক কোড বলতে কি বোঝায়। তো এটাও অ্যাকচুয়ালি ফার্স্ট চ্যাপ্টারে পড়া। তো আমরা জানি যে কোড বা কোডন কি ছিল, যে তিনটা লেটারে তিনটা নাইট্রোজেন বেসকে একসাথে আমরা কি বলতেছিলাম? কোড বলতেছিলাম। এটা ফার্স্ট চ্যাপ্টারের একটা প্রশ্ন। তিনটা নাইট্রোজেন বেসকে আমরা এটা বলছিলাম, এটা আমরা একবার পড়ে নেব যে বলতে কি বোঝো বা ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন কিন্তু সবসময় খ নম্বরে আসতেছে, আমরা দেখছি। এবং কীভাবে আমরা লিখবো? আমরা আগে ব্যাখ্যাটা লিখবো প্রথম প্যারায়, দ্বিতীয় প্যারায় তারপর বলতে কি বুঝি সেটা মেইন জিনিসটা ব্যাখ্যা করবো। আচ্ছা, গ নম্বর প্রশ্নটা চলো পড়ি। ওরা বলছে যে উদ্দীপকের এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজন প্রক্রিয়ার চতুর্থ ধাপটি বর্ণনা করো। এখন এ ছিল আমার, এ কে ছিল? এ ছিল আমার ভাইয়া, এ ছিল হচ্ছে আমাদের মাইটোসিস। এ ছিল আমাদের, দাঁড়াও আগের পেজে দেখি। আচ্ছা, এ ছিল আমাদের মিওসিস। আচ্ছা ওয়েট, হ্যাঁ আচ্ছা, হুম
আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে অ্যাকচুয়ালি। জননকোষ তৈরির সময় তো স্লাইডটা তৈরি করতে ভুল করছে। আচ্ছা সমস্যা নেই ভাই, দেখো একটা জিনিস খেয়াল করো, জাইগোট থেকে পরিণত জীব কিভাবে এন টু এন থেকে এন হয়। জাইগোট থেকে পরিণত জীবী কি কখনো অর্ধেক হয়ে যায়? দেহকোষ তৈরির সময় না টু এনই থাকবে। আবার জননকোষ যখন তৈরি হবে, জননকোষ বিভাজনের সময় তো মিওসিস বিভাজন হয়, তাহলে এখানে এটা টু এন, এটা না, এটা তাহলে এন হবে, এটা এন হয় না, এটা এন হবে, সেটা ঠিক আছে। তাহলে ভুলটা এখানে করছে, এটা টু এন টু এন এন, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এবার আমি ঠিক করে ফেলছি। এবার তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হবে উল্টো। এবার হবে ব্যাপারটা উল্টো, এটা যাবে এখানে, এটা আসবে এখানে। এবার মিলছে হিসাব, তাই তো বলি মিলতেছে না কেন, কেননা চতুর্থ ধাপ কি, দুইটাই তো ধাপ আছে, মিওসিস এক আর মিওসিস দুই। আমি যদি মিওসিসের কথা বলি হোক, তো উদ্দীপকের এ দা, আহা এটাও আমি লক করা হয়নি এটা, হ্যাঁ। তো এ দ্বারা নির্দেশিত কোষ বিভাজন প্রক্রিয়া চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ মাইটোসিসের, মাইটোসিসের চতুর্থ ধাপ হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। পাঁচটা ধাপ আমরা জানি। 4 নাম্বারটা কি ছিল ভাই? অ্যানাফেজ। তাহলে ওরা আমার কাছে অ্যানাফেজ ধাপটা জানতে চাচ্ছে। তো আমরা সবসময় জানে আসতেছি যে গ নাম্বারে ভাইয়া কোনো একটা ধাপের ব্যাখ্যা চাইবে। তো ধাপের ব্যাখ্যার ক্ষেত্রে অ্যানাফেজের ব্যাখ্যা আমরা কিভাবে দিব? আমরা প্রথমে বলবো যে উক্ত ধাপটি হচ্ছে অ্যানাফেজ, তারপরে অ্যানাফেজের ছবি দিব, তারপরে অ্যানাফেজের যে মানে ঘটনাগুলো ঘটে সেটা ব্যাখ্যা করব। তাহলে এই ছিল আমাদের গ নাম্বারটার উত্তর। ঘ নাম্বারটা কীভাবে আনসার করবো? ঘ নাম্বারটা আগের প্রশ্নটা পড়ি নেই। উদ্দীপকের এ কোষ বিভাজন এবং বি কোষ বিভাজনের মধ্যে তুলনা করো। খুবই সহজ একটা প্রশ্ন। অর্থাৎ তারা মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য জানতে চাইছে। এখন আমরা ভাইয়া খুব সুন্দর করে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো পড়ছি না, এবং মিওসিসের বৈশিষ্ট্যগুলো জানি না। এই মাইটোসিস এবং মিওসিসের বৈশিষ্ট্যগুলো পাশাপাশি লিখে দিলেই তো আমরা পার্থক্য পেয়ে যাচ্ছি। বলবো যে এটা সমীকরণের কোষ বিভাজন, এটা রাসমূলক, এটাতে হচ্ছে তোমার দেহকোষে হয়, এটা জননকোষে হয়, এটাতে ক্রোমোজোমের সংখ্যা সমান থেকে এটাতে অর্ধেক হয়, এটাতে হচ্ছে এটা তোমার এই যে তোমার হচ্ছে যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে সাহায্য করে না, এটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির সাহায্য করে, এটা কোথায় কোথায় দেখা যায়, কোথায় কোথায় দেখা যায় না, এই ধরনের আমরা বেশ কয়েকটা পার্থক্য আমরা মিনিমাম চেষ্টা করব। যখন এই ঘ নম্বরে পার্থক্য চাইবে আমরা মিনিমাম 7 থেকে 8টা কিন্তু দেওয়ার চেষ্টা করবই, ঠিক আছে? যে করেই হোক আমাদের 8টার মতো পার্থক্য নিয়ে যেতেই হবে, না হলে আমাদের মার্কসটা কমে যাবে। কেননা এখানে কিন্তু আর খুব কিছু লেখার মানে সুযোগ নেই। তোমার কাছে অ্যাকচুয়ালি দুইটারই তোমার হচ্ছে কি, তোমার দুইটারই পার্থক্য দিতে হবে। তুমি দুইটারই ডেফিনিশনকেই তুমি একটা পয়েন্ট হিসেবে ইউজ করতে পারো। তো যেভাবেই হোক না কেন আমাদের মিনিমাম 8টা, 7টা থেকে 8টা, 7টা তো লিস্ট, এর থেকে কম মোটেও না, 8টা মিনিমাম আমাদেরকে হচ্ছে দিতে হবে যেন আমরা 4 on 4 তুলতে পারি। কেননা নর্মাল এগুলো প্রশ্নে যেগুলো তুলনা চাইছে, আসলে তুলনা বেশি যদি দেওয়া না হয় তাহলে মার্কস কিন্তু কমে যায়। কেননা এটাতে তো তুমি আর ফিগার দিতে পারতেছো না, এখানে ফিগার দেওয়ার সুযোগ নেই। তাই আমরা খেয়াল করব যেন এই ধরনের প্রশ্নে আমরা বেশি বেশি করে পার্থক্য দিতে পারি। সেক্ষেত্রে নেক্সট প্রশ্ন, মেটাকাইনেসিস কি? এই যে মেটাফেজ ধাপে হয় জানি। ইন্টারফেস বলতে কি বুঝো? এই যে বলতে কি বুঝো ব্যাখ্যা করো, এই ধরনের প্রশ্ন আসতেছে খ নম্বরে। তো ইন্টারফেস দশা কি? ইন্টারফেস দশা হচ্ছে দুইটা কোষ বিভাজনের মধ্যবর্তী দশা, এটা 3টা ধাপে ভাগ করছি আমরা। দেন হচ্ছে এটাতেই সব ডিসিশন নিয়ে নেবে সে আর পরবর্তীতে বিভাজন হবে কিনা, এটাতেই তোমার হচ্ছে প্রোটিনগুলো সংশ্লেষ করে রাখি, এনজাইমগুলো রেডি করে রাখি, এইভাবে কথাগুলো যেগুলো হয় সেটা বলবো। খ নম্বরটাতে আমরা আগে ইন্টারফেস কাকে বলে বলবো, দ্বিতীয় প্যারায় বলবো যে হচ্ছে ইন্টারফেসে অ্যাকচুয়ালি কী কী হয়। তাহলে এইভাবে দুইটা প্যারা দিয়ে আমরা খ নম্বরটা লিখে ফেলবো। গ আর খ দেখি, তার আগে ফিগার, আচ্ছা ফিগারটা মনে হয় পরেও আছে, হ্যাঁ গ নম্বরেও আছে। দেখো ফিগারটা দিয়ে রাখছে এবং এখানে উদ্দীপকের ক উপদশাটি চিত্রসহ ব্যাখ্যা করো বলছে ওরা। মানে ক এক হচ্ছে তোমার এই যে গ নম্বর যে প্রশ্নটা, এখানে তারা তোমার কাছে যে ছবিগুলো দিয়ে রাখছে আই, জে এবং কে, এর মধ্যে কে যে উপদশাটা, এটা অ্যাকচুয়ালি কোন ধাপে হয় সেটা অ্যাকচুয়ালি তারা জানতে চাচ্ছে। তো এই ধাপটাতে দেখো সবাই নিজের মতো করে, আচ্ছা এই যে দেখলে অ্যাকচুয়ালি সব ক্লিয়ার হয়ে যায়। যেতে জোড়া জোড়া করে আছে না, তাহলে কি এটা জাইগোটিন না? জোড়া জোড়া করে থাকে জাইগোটিনে,
কেননা আমরা জানি যে বাইভ্যালেন্ট সৃষ্টি করে জাইগোটিনে। তাহলে গ নাম্বার ডেফিনেটলি জাইগোটিন। তাহলে ওর আগের ধাপ ডেফিনেটলি হবে ল্যাপ্টোটিন। ল্যাপ্টোটিন, তারপরের ধাপ যদি জাইগোটিন হয়, তারপরের ধাপ কি হবে? ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। ওরা ইচ্ছে করে প্যাকাইটিনেরটা ফাঁকা রেখেছে যেন আমরা ইজিলি বুঝতে না পারি। প্যাকাইটিনের ছবি দেখলে কিন্তু বুঝে যাওয়া যায়, কেননা প্যাকাইটিনে কি হয় ভাই? ক্রসিং ওভার হয়, তাই ওই ছবিটা একটু ইউনিক। ক্রসিং ওভার হয় দেখি ছবিটা একটু ইউনিক। তুমি দেখবা সাদা সাদা কালো কালো একটু ওখানে, যে সাদার জায়গায় কালো, কালো জায়গায় সাদা, এভাবে করে ক্রসিং ওভার। ক্রসিং ওভারের ছবি আমরা দেখছি না? এটা একটু যদি ইয়ে হয়, আমার ক্রোমোজোম হয়, আর এটা যদি আরেকটা ক্রোমোজোম হয়। এখন আমি যদি এটাকে ব্লু ফিল্ড করি, এটাও ব্লু ফিল করলাম, এটা ব্লু ফিল পুরোটা করলাম না, এটা পুরোটা ব্লু ফিল করলাম, এই বাসটা ব্লু ফিল করলাম। এখন বাকি অংশটা আমি রেড ফিল করে দিচ্ছি। অর্থাৎ অ্যাকচুয়ালি এই যে ব্লু ফিল্ড এরিয়াটা, এটা এর পার্ট ছিল, এদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে এরিয়ার, যে এই যে রেড ক্রোমোজোমটা, রেড ক্রোমোজোমের সার্টেন পার্ট গিয়ে ব্লু ক্রোমোজোমে যুক্ত হয়ে গেছে, আর ব্লু ক্রোমোজোমের সার্টেন পার্ট ভেঙে রেড ক্রোমোজোমে যুক্ত হয়ে গেছে। এই যে ঘটনাটা, একটা আরেকটাকে এইভাবে দান করতেছে ক্রোমোজোমের পার্ট, এই ঘটনাটাকে আমরা বলতেছি ক্রসিং ওভার। তাহলে ক্রসিং ওভারের এরকম একটা ইউনিক ছবি, যেটা আমি নীল লাল এইসব দিয়ে দেখাইছি বইয়ে, এটা সেহেতু আমাদের বইগুলো সাদা কালো, সাদা কালো কালার দিয়ে দেখাইছে। তো যেভাবেই দেখাক না কেন, ক্রসিং ওভারটা অ্যাকচুয়ালি এই টাইপের কোনো একটা সিচুয়েশন দেখলে আমরা ইজিলি বলে দিতে পারি যে এখানে ক্রসিং ওভার হচ্ছে। তাই ওরা ক নাম্বারে কে নাম্বারে অ্যাকচুয়ালি, কে এই ফিগারটাতে অ্যাকচুয়ালি প্যাকাইটিনের যে ক্রসিং ওভার অবস্থায় ছবি, এটা দেয়নি। তো যাই হোক, ওরা না দেখে আমরা ডেফিনেটলি আনসারটা করার সময় কিন্তু দিব। তাহলে আমরা পেয়ে গেলাম আইডিয়াটা। তাহলে আমাকে কিন্তু দিন শেষে ভাইয়া এখানে কি বোঝাচ্ছে এটা জানার জন্য কিন্তু আমাকে ভাইয়া ছবিগুলো কিন্তু মাথায় সেভ করে রাখতে হচ্ছে, আমার নিজের মাথায় সেভ করে রাখতে হচ্ছে যে ঠিক কোনটা কি। আমি যদি না জানতাম যে এটা বাইভ্যালেন্ট তৈরি করছে, করে রাখছে, এবং বাইভ্যালেন্টটা যে জাইগোটিনে হয়, এটা যদি না জানতাম, তাহলে কিন্তু আমি কখনো কে ছবি দ্বারা কি বোঝাচ্ছে জানতেই পারতাম না। যাই হোক, তো ঘ নম্বর প্রশ্নে বলছে যে জীব বৈচিত্র্য সৃষ্টিতে উদ্দীপকের কোষ বিভাজনের গুরুত্ব, অর্থাৎ মিওসিসের গুরুত্ব। ল্যাপ্টোনিন, জাইগোটিন, প্যাকাইটিন, এগুলো কি প্রোফেজ একের অংশ না? আর প্রোফেজ এক কি ভাই? মিওসিসের অংশ না? তাহলে মিওসিসের তারা গুরুত্ব আমাদের কাছে জানতে চাচ্ছে, মিওসিসের গুরুত্ব এতই বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা বলবো যে জীবের বৈচিত্র্য রক্ষায়, দেন হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখতে, এই ধরনের কথাগুলো লিখে আমরা গুরুত্বগুলো সব একবারে পয়েন্ট করে লিখে আসবো। গুরুত্বগুলো কীভাবে অ্যান্সার করতে হয় শুরুতেই কিন্তু বলেছি। তাহলে দিন শেষে আমরা দেখলাম যে ভাইয়া ওই কয়েকটা প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে হচ্ছে, কিন্তু স্টেম তৈরি করার ধরন হচ্ছে আলাদা, বিভিন্ন প্রশ্নে বিভিন্নভাবে দিচ্ছে, বাট দিন শেষে জানতে চাচ্ছে আমাদের কাছে ওই কয়েকটা বিষয়ই। বাট যেভাবেই জানতে চাক না কেন, আমরা যদি একটু উদ্দীপকটা ধরার ক্ষেত্রে সতর্ক থাকি, তাহলে কিন্তু আমরা ডেফিনেটলি এই চ্যাপ্টার থেকে খুব ভালো মার্কস ক্যারি করে নিয়ে আসতে পারবো। তাহলে এখন বাকি কাজটা তোমাদের। আমার কাজ ছিল তোমাদের এই চ্যাপ্টারে প্রশ্নগুলোর সাথে পরিচয় করায় দেওয়া, কিভাবে আনসার করতে হবে বলে দেওয়া, কিভাবে উদ্দীপক ধরতে হবে বলে দেওয়া, ঠিক সাজেশনটা দিয়ে দেওয়া, যতটুকু না পড়লেই নয়। এখন কাজটা তোমাদের, এখন এই ফিগারগুলো ড্র করে করে প্র্যাকটিস করার কাজ তোমাদের, এখন তোমার এই গুরুত্বগুলো মেমোরাইজ করার কাজ তোমাদের। এখন এখন আরও বেশি কোয়েশ্চেন এইভাবে অ্যানালাইজ করে তোমার হচ্ছে তোমার মনে আছে কিনা সেটা যাচাই করাও কাজটা হচ্ছে তোমাদের। তো এখন তোমরা কাজে লেগে পড়ো। তোমরা যারা এইচএসসি 25 স্টুডেন্ট আছো, এখন কিন্তু সময় নিতান্তই কম, সময় যেহেতু কমে আসতেছে, আমরা রিভিশন ফেজটা শুরু করে দিই। তাহলে এই চ্যাপ্টার 2, যেটা অনেক বেশি ইজি একটা চ্যাপ্টার, এবং আমি শুরুতেই বলে ফেলছি যে এই চ্যাপ্টার থেকে আমাদের আনসার করতেই হবে, যেহেতু এই চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার যেটা ইজি এবং অ্যান্সার করবই, তাই এই চ্যাপ্টার থেকে রিভিশন দেওয়া চলো শুরু করে ফেলি। এবং আমি আশা করব যে হচ্ছে তোমরা এই ক্লাসটা থেকে ভালো কিছু শিখেছো, এবং এটা দ্রুত সময়ের মধ্যে অ্যাপ্লাই করে ফেলো, না হলে ভুলে যাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এই এই ক্লাসটাতে আর কি সম্পূর্ণটা সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো চ্যাপ্টার নিয়ে, পরবর্তী কোনো ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বিদায় নিচ্ছি।